নিজের ইলিউশনটাই এখন বাস্তবায়িত হচ্ছে, যেটা কল্পনা করছি সেটাই বাস্তব হয়ে যাচ্ছে, সেইটা। আপনি কি মানে হ্যাঁ আপনি তো নাহলে এখানে এভাবে এটা কি করে হবে? ওই যে ওইটা মানে অবিশ্বাস্য কিন্তু সেটা বাস্তব, এরকম একটা জায়গায় ওই ট্রানজিশনের মধ্যে দিয়ে গিয়ে ফাইনালি তুমি বলছো যে কাব্য কল্পনা কিছুক্ষণের মধ্যে ইত্যাদি ইত্যাদি যাবো। প্রাচ্য আমরা যখন প্রতিষ্ঠা করি তখন আমরা বলেছিলাম যে তার আগে অনেক রকমের কোট আনকোট নানা বিষয় নিয়ে আমাদের যারা গুরুজন, যাদের দেখে বা যাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা থিয়েটারে এসেছি, তাদের থিয়েটার সম্পর্কিত নানান রকম বক্তব্য আমরা শুনেছি। কেউ বলেছেন থিয়েটার মূলত আমি করি প্রোপাগ্যান্ডিস্ট হিসেবে, কেউ বলেছেন ভালো থিয়েটার ভালোভাবে করব, কেউ বলেছেন শুধু শিল্পের জন্য শিল্পী নয়, শিল্পর জন্যও নাটক নয়, নাটক আসলে মানুষের কথা বলবে। এই যে নানাবিধ কথোপকথনের ভঙ্গিমার মধ্যে দিয়ে যে আমাদের এই থিয়েটার মূলত শহরকেন্দ্রিক মধ্যবিত্তের দ্বারা নিয়ন্ত্রিত যে গ্রুপ থিয়েটার, তার একটা সময়কালে এসে আমরা থিয়েটার করতে শুরু করেছি। সে সময় এই পশ্চিমবঙ্গে বামফ্রন্ট জীবিত, মানে সরকারে আছে, এবং এই বামপন্থী আন্দোলন, বামপন্থা, কমিউনিস্ট পার্টি ইত্যাদি নিয়ে একই সঙ্গে নানাবিধ বহুস্তরিক চর্চা এবং রাজনীতিও বিদ্যমান ছিল বা এখনো আছে। কর্তৃত্ববাদ ছাড়া আপনাদের কোনো কমিউনিস্ট পার্টি মেয়েদের, বিশেষ করে ঘরের বউদের আর কি দিয়েছে? আপনার গান্ধী কি দিয়েছে? বাবা সরোজিনী নাইডু বা প্রীতিলতা ওয়াদ্দেদার, এরা যে উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন, সেই কৃতিত্ব তাদের একান্তই নিজেদের, বা বলতে পারে তাদের পরিবার। তারা নিজেদের ক্ষমতা বলেই উঠে এসেছেন বাবা। সে তো সুভাষ বোসের সেনাবাহিনীতেও লক্ষ্মী স্বামীনাথন ছিলেন, কিন্তু সামগ্রিকভাবে আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েদের জন্য কোন দলই বা কি করতে পেরেছে? এটা তো আমাদের দেশে বছরের পর বছর হয়ে আসা পিতৃতন্ত্রের প্রবাহমানতা। এর বিরুদ্ধে কেই বা রুখে দাঁড়িয়েছে বাবা? তবে হ্যাঁ, কমিউনিস্ট পার্টি কিছুটা চেষ্টা করেছে। আমাদের হাজার হাজার মেয়ে ঘরের বাঁধন ছেড়ে বাইরে এসে লড়াকু প্রতিবাদের ভূমিকা পালন করেছে। সংসদীয় গণতন্ত্রের সঙ্গে থাকা বামপন্থা আর সংসদীয় গণতন্ত্রের বাইরে থাকা বামপন্থার সংঘাত বহুদিনের, এবং সেটার যদি ইতিহাস আমরা দেখি, সেটা তেভাগা আন্দোলনের সময় থেকেই এই দুটো মতের একটা স্পষ্ট বিভাজন ছিল। দেশ ভাগের পর, দেশ স্বাধীন হওয়ার পর বলা যায়, সেই বিভাজন স্পষ্ট থেকে স্পষ্টতর হয় এবং শেষ পর্যন্ত 64 সালে একমাত্র ভারতের কমিউনিস্ট পার্টি ভেঙে দুটুকরো হয়ে দুটো কমিউনিস্ট পার্টিতে রূপান্তরিত হয়, একটা সিপিআই, একটা সিপিআইএম। সিপিআইএম যে কারণে তৈরি হয়েছিল, সংশোধনবাদের বিরুদ্ধে ডাঙ্গেদের কংগ্রেসের প্রতি নরম মনোভাব এবং রাশিয়ার তথাকথিত বিপ্লব বিরোধী যে অবস্থান সারা পৃথিবী জুড়ে, সেই জায়গায় দাঁড়িয়ে নতুন বিপ্লবী চিন্তাধারায় মতাদর্শের মধ্যে দিয়ে চীন যখন নতুনভাবে সমাজতন্ত্রকে, কমিউনিজমকে প্রতিষ্ঠা করছে বামের নেতৃত্বে, তার ঢেউ এসে আমাদের ভারতবর্ষের কমিউনিস্ট পার্টিগুলোর মধ্যেও পড়ে। ফলে একটা স্পষ্ট বিভাজন তৈরি হয় রাশিয়াপন্থী এবং চীনপন্থী। 64-তে পার্টি ভাঙে এবং যে কথাগুলো বলে নতুন সিপিআইএম তৈরি হয়েছিল, কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পাই ইতিহাসে যে মূলত সিপিআই যে কথাগুলো বলতেন, সিপিএমও প্রায় সেই কথাগুলোই বলছেন, ভিন্নভাবে, ভিন্ন রূপে।
কিন্তু তারাও বিশ্বাস করছেন বিপ্লব সম্ভব নয়, এই সংসদীয় গণতন্ত্রের মধ্যে দিয়ে গিয়েই যতটুকুনি মানুষের, শোষিত মানুষের, গরিব মানুষের যে সুযোগ সুবিধে সেইগুলোকে ত্বরান্বিত করা যায়। ফলে এই সংশোধনবাদ আর একভাবে সিপিএমের মধ্যে বাসা বাঁধল এবং স্বাভাবিকভাবেই যারা বিশ্বাস করেছিলেন যে সিপিএম সত্যি একটি রেভলিউশনারি পার্টি হয়ে উঠবে, ভারতের বিপ্লবকে ত্বরান্বিত করবে, তাদের মধ্যে আবার একটা বিভাজন তৈরি হয়। যারা সেই মতে দৃঢ় থাকেন তারা স্বাভাবিকভাবেই সিপিএমের মধ্যে থাকতে পারেন না এবং নানা রকম অন্তর্দ্বন্দ্ব, ইনার কনফ্লিক্ট ইত্যাদির মধ্যে দিয়ে 69 সালে আর একটা পার্টির জন্ম হয় এবং তার 1 বছর আগে আমি জন্মেছি। আমি 68 সালে জন্মেছি। আমি যখন বড় হচ্ছি তখন 77 সালে সিপিএম এসে গেছে এবং হেজিমনি যদি বলা যায়, সেই হেজিমনিটা চলল প্রায় 2011 পর্যন্ত, যখন আমার বয়স মধ্য বয়সে পৌঁছে গেছি। তা শৈশবের দ্বারপ্রান্ত থেকে যখন কৈশোরে পৌঁছেছি এবং মধ্য বয়সে পৌঁছেছি, দীর্ঘ সময় ধরে এই পশ্চিমবঙ্গে বামপন্থী শাসন দেখেছি। যারা লাল ঝান্ডা নিয়ে রাজনীতি করেছেন, যারা শোষিত মানুষের কথা বলেছেন, যারা গরিব মানুষের কথা বলেছেন, যারা মেহনতি মানুষের কথা বলেছেন অন্তত স্লোগানে, কিন্তু সরকারের যে নানা রকম কার্যক্রম তার কতগুলো মৌলিক বিষয় ছাড়া বাদবাকিটা একটা বুর্জুয়া সরকার, একটা ধনতান্ত্রিক ব্যবস্থা, একটা তথাকথিত গণতান্ত্রিক সরকার তার জনগণের ক্ষেত্রে যা যা করে থাকেন বা করেন, বামফ্রন্ট সরকার তার থেকে আলাদা কিছু ছিল না। ফলে তার চূড়ান্ত পরিণতি হিসেবে একটা দক্ষিণপন্থী সরকার এখন আমাদের এই রাজ্যে আছে এবং দেশে তো আছেই। দেশের ক্ষেত্রেও বামপন্থীরা যে ভূমিকা নিতে পারতেন বা করা উচিত ছিল সেটা হয়তো হয়ে ওঠেনি। স্বাভাবিকভাবেই সারা ভারতবর্ষ জুড়েই এখন দক্ষিণপন্থার রমরমা। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা মনে করি মতাদর্শগত জায়গা থেকে যে থিয়েটার সবসময় মানুষের কথা বলবে এবং পরিবর্তনের কথা বলবে, মানুষের সাপেক্ষে এবং মানুষের জন্য, এবং থিয়েটার মানে মানুষের রাজনীতি, মানুষের চেতনা, মানুষের ইতিহাস, সমাজ সচেতনতা, এই সবগুলোই থিয়েটারের মধ্যে দিয়ে প্রতিভাত হবে দর্শকের কাছে, শুধু এন্টারটেনমেন্ট নয়। সেই জায়গা থেকে আমরা প্রাচ্যে থিয়েটার চর্চা শুরু করি এবং প্রথম থেকেই আমরা আমাদের যে থিয়েটারের বিষয়গুলো নির্বাচনের ক্ষেত্রে সেই দিকে নজর রেখেছি। 2013-তে আমরা ক্যালিগুলা করি আলবের কামু, তখনই বুঝতে পারি যে ভারতবর্ষের সংকট ঘনিয়ে আসছে এবং তার পরের বছরই মোদির সরকার ক্ষমতায় চলে আসে। আমরা 2013, 14, 15, 16 ধরে ক্যালিগুলা করি। ক্যালিগুলার বিষয় তো জানেনই, একনায়কতন্ত্র, ফ্যাসিজম, নিহিলিজম, ক্যালিগুলা সেই চরিত্র যার ছায়া আমরা এই ভারতবর্ষে দেখতে পেয়েছি। তারপরে আমরা করি গিরিশ কার্নাডের টিপুর স্বপ্ন, দ্য সোর্ড অফ টিপু সুলতান। এই ধর্মান্ধতা, ধর্মীয় বিভাজন, হিন্দুত্ববাদের বিরুদ্ধে একটি অত্যন্ত বলিষ্ঠ নাটক, সেটা আমরা অনুবাদ করি, রতন কুমার দাসের অনুবাদে আমরা মঞ্চস্থ করি। এরকমভাবে গত 10 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে দক্ষিণপন্থী রাজনীতি, এই তথাকথিত বিজেপি শাসিত যে ভয়ানক ফ্যাসিবাদ, তার বিরুদ্ধে আমরা লাগাতার বলে গেছি এবং এই বর্তমান যে পশ্চিমবঙ্গ সরকার তার যে নানা রকম কাজ, যেটা সুশাসনের বিপক্ষেই দাঁড়ায় বলা যায়, তার বিরুদ্ধেও আমরা রাস্তায় নেমেছি সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে। ফলে আমাদের থিয়েটার অনিবার্যভাবে এমন কথা বলতেই হবে যে কথাটা যে বামপন্থাকে আধার করে আমাদের বেড়ে ওঠা, যে বামপন্থাকে ধরে আমাদের এই থিয়েটার চর্চা, থিয়েটার যাপন, ফলে সেই বামপন্থার এই সংকটকালে বামপন্থাকে কিভাবে আবার মানুষের মনে ফিরিয়ে আনা যায়, মানুষকে আবার সচেতন করা যায়, এবং একই সঙ্গে যে বামপন্থী দলগুলো তারা বিভিন্নভাবে প্র্যাকটিস করছেন বিচ্ছিন্নভাবে বা কখনো একত্রিত হয়ে, তাদেরকেও বার্তা দেওয়া যে এই অবস্থায় দাঁড়িয়ে দক্ষিণপন্থার এই ভয়ানক জোয়ারের সময় দাঁড়িয়ে অন্তত বামপন্থাকে রুখে দাঁড়াবার স্পর্ধা নিয়ে বাঁচতে হবে। আমরা আমাদের নাটকে সেই কথা বলতে চাইছি। সেই কারণেই আমাদের এই নতুন নাটক বসন্তের বজ্র নির্ঘোষ,
যার মুখ্য চরিত্রে আছেন চারু মজুমদার। 23 বছর বয়সে প্রথম জেল খাটেন 1942। আপনি? আমি 25 বছরের প্রথম জেল। আমি প্রথমেই 2 বছর। আমি 3.5 সপ্তাহ। আমি প্রথম থেকেই কৃষক সব। আমার প্রথমে আরো সব মেয়েদের মতো মহিলা আত্মরক্ষা ছিল। চারু মজুমদারের ক্ষেত্রে যে আমরা রাজনৈতিক বিশ্লেষণ করি সেখানে নানা রকম পথের কথা বলা হয়। চারু মজুমদারের পক্ষে এবং বিপক্ষে প্রায় সমানুপাতিক মানুষ আছেন। সেই বিতর্কে আমরা যাচ্ছি না বা যাইতে চাইছি না, কারণ এটা সেই সময় নয়। কিন্তু আজকের এই সংকটে দাঁড়িয়ে বামপন্থার প্রয়োজনীয়তাকে উপলব্ধি করে আমাদের মনে হয়েছে যে পদগুলোকে বামপন্থীরা রিজেক্ট করেছেন এবং ক্রমশ তথাকথিত বুর্জোয়া গণতান্ত্রিক ব্যবস্থায় নিমজ্জিত হয়ে ভেবেছেন এইটাই হয়তো মুক্তির পথ, তাতে নিজেদের অবস্থা তো শূন্য হয়েইছে, সঙ্গে সঙ্গে বামপন্থী আন্দোলনের প্রাসঙ্গিকতাও ক্রমশ ম্রিয়মাণ থেকে ম্রিয়মাণ হয়ে গেছে। এই সময়ে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে চারু মজুমদারের মতো একজন বিপ্লবী, একজন স্বপ্নদ্রষ্টা, তার হঠকারিতা, তার নানা রকম সিদ্ধান্ত নিয়ে বিতর্ক থাকতে পারেন, কিন্তু তিনি যে এই ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলেন, আমূল পরিবর্তন চেয়েছিলেন, এই ভারতবর্ষকে একটা অন্য ভারতবর্ষ হিসেবে দেখতে চেয়েছিলেন, যে ভারতবর্ষ সাধারণ মানুষের, যে ভারতবর্ষ খেটে খাওয়া মানুষের, যে ভারতবর্ষ গরিবের, যে ভারতবর্ষ কৃষকের, যে ভারতবর্ষ ছাত্রের, যে ভারতবর্ষ শ্রমিকের, যারা সংখ্যাগরিষ্ঠ মানুষ, তাদের ভারতবর্ষ হয়ে ওঠার কথা ছিল। সেই ভারতবর্ষ আজকে পুঁজিপতিদের, কিছু বড় লোকের এবং কিছু হিন্দুত্ববাদী মস্তানদের আখড়ায় পরিণত হয়েছে। সেখানে দাঁড়িয়ে চারুবাবুর কথাগুলোকে নতুনভাবে পর্যালোচনা করা, বিশ্লেষণ করা, সেটা নিয়ে ডিবেট তৈরি করা এবং একটা ডিসকোর্সের মধ্যে দিয়ে যাওয়াই আমাদের এই নাটকের উদ্দেশ্য। এবার সেইটা আমরা ঠিকভাবে গড়ে উঠতে পারছি কি না সেটার তো পরীক্ষা হবে দর্শকের সামনে গেলে, কিন্তু আমাদের মূল বক্তব্য এটাই, আজকের এই বামপন্থী আকালের সময় নতুন করে বামপন্থী আন্দোলন এবং বামপন্থী মনস্ক দলগুলোকে মানুষদের একত্রিত হতে হবে, না হলে আর বাঁচার কোনো পথ নেই। এই সত্যের সন্ধানী জীবন প্রশ্ন করো, মুখ বুঝে মেনে নিও না। প্রশ্নহীন আনুগত্য ক্লীবত্বের সমান। আর স্বপ্ন দেখো, পাল্টে দেওয়ার স্বপ্ন, নতুন ভোরের স্বপ্ন, যে স্বপ্নে বিভোর হয়ে একসময় বিপ্লবের আগুনে ঝাঁপিয়ে পড়েছিলাম আমরা ব্যর্থ হয়েছি। আমাদের মতো অনেকেই ব্যর্থ হয়েছে। আমারই একদা সহকর্মী কমরেড শঙ্কর গুহনিয়োগী, রাষ্ট্র তাকে খুন করে, তিনিও ব্যর্থ হয়েছেন, পরিবর্তন করতে চেয়ে ব্যর্থ। কিন্তু তবুও বলবো কমরেডস, ট্রাই এগেন, ফেল এগেন, ফেল বেটার।